বঙ্গবন্ধু কন্যারূপে যিনি মাথার তাজ ছিলেন এবং দলীয় নেতাকর্মীদের নিকট যিনি বোন হিসেবে, আপা হিসেবে সম্মানিত ছিলেন, সেই শেখ হাসিনা এদের কারণে দুর্নীতিবাজ হয়েছেন, খুনি হয়েছেন, স্বৈরাচারী হয়েছেন, ফ্যাসিস্ট হয়েছেন, আরো কত কি। ময়লানা গোলাম ময়লা আবর্জনা রনি বাংলাদেশের রাজনীতিতে এক মারাত্মক বেসম্ভব জিনিস। সবাই তো ইউনূস সাহেবকে তেল মারতেছে, আওয়ামী লীগের গালি দেওয়া তো খুব সহজ একটা বিষয়। এই যে চেংড়া পোলাপানরা যা কিছু করতেছে, আপনি যে এইটার সাথে সাথে লাফান যে স্বাধীনতা পেয়ে গেছি। আচ্ছা, রনি ভাই বেশি বেশি কথা বলছেন, এটা হচ্ছে উনার পতনের সময় এসেছে বলে উনি বেশি বেশি বলছেন, তার একটা কনসিকুয়েন্স আসতেছে ওনার জন্য। তারেক রহমান যে সিদ্ধান্ত নিচ্ছেন বিএনপি সমর্থন করে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম তিনি যেই বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে বিএনপির লাখ লাখ নেতাকর্মী তারা হতাশ হতে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার নির্বাচন হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভ্যন্তরীণ দুর্নীতি ও গুম তদন্তে আদালত গঠন করলো সেনাবাহিনী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজকে সাংবাদিকদেরকে ব্রিফ করতে গিয়ে বললেন যে বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। দর্শক, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং যে রাজনৈতিক অবস্থা চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। দর্শক মণ্ডলী, আমি আর এই বিষয় নিয়ে কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, প্রতিনিয়ত এরকম আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। কিছুদিন আগে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে নেতা দাবি করা রনি বলতে শুরু করেন, আমি বিএনপির কেউ না, বিএনপির কোনো কমিটিতে আমি নেই, আমি শুধু ইলেকশনটা করেছি। আমাকে যদি বিএনপি নেতা বলা হয় এটা আমার জন্য অপমানজনক, কারণ আমি আসলে বিএনপির নেতৃত্বে নেই। ওই অনুষ্ঠানে রনিকে প্রশ্ন করা হয়েছিল, আপনি যে বিএনপির নেতা না, এটা আপনি কখন বুঝলেন? উত্তরে রনি যা বলেছেন তা অনেকটা সিদ্দিকের ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেওয়ার মতো। রনি ভাই, এই কথাটা আপনি আগে এতদিন বলেননি কেন? প্রথমত এই জিনিসটা আগে আমার মাথায় আসেনি। 2018 থেকে 2024 রনির জীবন কেটেছে কুলহারা কলঙ্কিনীর মতো। জলে ভাসা পদ্মের মতো 5টি বছর কাটানোর পর 2024 সালে আওয়ামী লীগ যখন আবারও ক্ষমতায় আসে, তখন গোলাম মাওলা রনি বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগ ছাড়ার কোনো উপায় নেই, যে কারণে 2024 সালে নির্বাচনের পর আবারও আওয়ামী লীগের খাটে যাবার চেষ্টা করতে থাকেন। আওয়ামী লীগকে তো সবসময় মিস করি, মৃত্যু পর্যন্ত মিস করি। আর আমি যদি বিএনপির মন্ত্রীও থাকি এবং আওয়ামী লীগের যদি প্রয়োজন মনে করে, তখন সেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হলো আওয়ামী লীগের হাল। আওয়ামী লীগে আবারও পথ ফিরে পেতে বিএনপিকে নিয়ে নানা ধরনের ঠাট্টা বিদ্রুপমূলক কথাবার্তা শুরু করেন গোলাম ময়লা রনি। বিএনপি এখন সরাসরি মাঠে রাজনীতি না করে তারা দোয়াদরুতে মগ্ন হয়ে গেছে, ঝাড়ফুঁক তাবিজ কওয়াজে ব্যস্ত। কেউ বলে যারা জাদুটু নাও জানে, বানও মারতে জানে। বিএনপির যে গণতান্ত্রিকভাবে তাদের যে অবস্থানটা ছিল, সেটাকে তারা তাড়িয়ে সামনের যে জায়গাটিতে মিস্টার জো বাইডেনকে বসিয়ে দিয়েছে, মিস্টার পিটার ডি হাসকে বসিয়ে দিয়েছে। বিএনপিকে নিয়ে হাসি ঠাট্টা করে অবশ্য কোনো লাভ হয়নি, কারণ পুরাতন স্বামী আওয়ামী লীগের সাথে আবারও ঘর বাঁধার আগেই স্বামী পলাতক অবস্থা যখন এই রনি আবারও শুরু করে নতুন স্বামীর সন্ধান। আওয়ামী লীগ বিএনপি সব হারিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের একটি উপদেষ্টার পদ পাবার স্বপ্ন দেখে গোলাম ময়লা রনি, যে কারণে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হবার পর এই সরকারের মেয়াদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে তাড়াহুড়া না করবার আহ্বান জানান। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে 17 জন ব্যক্তি এই মুহূর্তে দায়িত্বে অবতীর্ণ করেন, তারা চমৎকার করে কথা বলেন এবং তাদের সবারই রয়েছে বর্ণাঢ্য ইতিহাস। তাদের সফলতা কামনা করা ছাড়া আমাদের এই জাতির দ্বিতীয় কোনো অপশন নেই। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে যার অবস্থান থেকে। ইউনূস সরকারের পক্ষে তেলবাজি করেও কোনো লাভ হয়নি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপেও মোহাম্মদ ইউনূসের পাশে একটি চেয়ার না জোটায় রীতিমতো পাগলামি শুরু হয় গোলাম মাওলা রনির। ডক্টর ইউনূস চেষ্টা করলেও খুব বেশি আগাতে পারবেন না। নোবেল পুরস্কার পেয়েছে, তুমি তো শ্রমিকের টাকা মেরে দিলা, তাকে ডাইরেক্ট ক্রস ফায়ারে দেওয়া উচিত। রনির হঠাৎ করে সারা অঙ্গে ব্যথা শুরু হবার কারণ কি সেটা বুঝতে হলে জামায়াতের এক নেতার সাথে তার একটি ফোন রেকর্ড শুনে আসতে হবে, যেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাবার পর ক্যান্টনমেন্টকে সব দলকে ডাকলেও গোলাম মাওলা রনিকে না ডাকাতেই তিনি ক্ষিপ্ত হয়েছেন। সবাই তো ইউনূস সাহেবকে তেল মারতেছে, আওয়ামী লীগের গালি দেওয়া তো খুব সহজ একটা বিষয়। তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগোচ্ছি। এই যে চেংড়া পোলাপানরা যা কিছু করতেছে, আপনি যে এইটার সাথে সাথে লাফান যে স্বাধীনতা পেয়ে গেছি। ডক্টর ইউনূস হি ইজ ইন রং, ভুল কাজ করতেছে। আপনি সেই ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না। আলোচনা না করে আপনি ঢুকে গেছেন, ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনার ওখান থেকে কিভাবে বাঁচাবো? আপনি তো ঢুকে গেছেন। রনি ছাড়া সব দল ক্যান্টনমেন্টে মিটিং করাতে সব দলকেই তিনি বদদোয়া দিয়েছেন। পীরে গোলাম ময়লা জামায়াতের ওই নেতার সাথে ভবিষ্যৎবাণী করেছেন, যারা যারা সেদিন ক্যান্টনমেন্টে গিয়েছিল সবাইকে নাকি ভারতের রোশানলে পড়তে হবে। যারা গেছে তারা সবাই দুর্ভোগ হবে। জামাত বানু যারা, ইভেন আমাদের মির্জা ফখরুল সাহেব গেছেন, ওখানে খুব রং কাজ করছে, খারাপ কাজ করেছে। জোনায়েদ সাকি গেছে, যারা গেছে, প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে। জাস্ট ওয়েট। মানে দিল্লি কি এরকম প্ল্যান করতেছে আপনি বলতে চাইতেছেন? জি, এটা সেই প্ল্যান অনুযায়ী করতেছে। এখন আপনি একটা কাজ করেছেন, সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, যে কোনো সময় 999-এ কল করে রনিকে পাবনার গাড়িতে উঠিয়ে দিতে হবে। ডক্টর ইউনূস ইজ এ ফেমাস এন্ড এমিনেন্ট ইকোনমিস্ট, কিন্তু ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স হি ইজ জাস্ট ইনফ্যান্ট, নবজাতক শিশু। 3 মাসও টিকতে পারবেন না। নিজের ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে টেলিভিশন টক শো সবখানি যেন রনির টার্গেটে পরিণত হয়েছে ডক্টর
ডক্টর মোহাম্মদ ইউনুস। মুখরোচক টাইটেল, থাম্বনেল আর নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্কিত করবার জন্য যেন রীতিমতো ন্যাংটা হয়ে রাস্তায় নেমেছেন গোলাম ময়লা রনি। 1/11 সেই সময়টিতে মঈনুদ্দিন ফখরুদ্দিনের উপরেও ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তাতে 1/11 একটা লেটেস্ট ভার্সন, এটাকে আপনি ডিজিটাল ভার্সন বলতে পারেন। একটি সূত্র জানিয়েছে বাংলাদেশের রাজনীতির হিরো আলমের আপডেট ভার্সন আলম প্রো ম্যাক্স গোলাম ময়লা রনির সাথে আওয়ামী লীগের একটি সমঝোতা হয়েছে। রনিকে যেহেতু জামায়াত, বিএনপি, ডক্টর ইউনুস কেউই পাত্তা দিচ্ছে না, সে কারণে তিনি এখন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে সূক্ষ্ম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এর মধ্যে শেখ হাসিনা সম্পর্কে গুণগান শুরু করেছে রনি। সামনে হয়তো প্রকাশ্যে আরো গুণগান শোনা যেতে পারে। চীনের এবং আমেরিকার চক্রান্তে বাংলাদেশে শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে, এটি নির্মম, এটি অন্যায়, এটি অসাংবিধানিক। বাংলাদেশে একটা উগ্র জঙ্গিবাদ তৈরি হয়েছে। এই জঙ্গিবাদের চক্রান্তে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে। তো কাজেই শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে। প্রয়োজনে বাংলাদেশে ভারতীয় সৈন্য সমাবেশ ঘটাতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দরকার সবকিছু করতে হবে এবং দরকার হলে বাংলাদেশকে অধিকার করতে হবে, কাশ্মীর বানিয়ে ফেলতে হবে, সিকিম বানিয়ে ফেলতে হবে। এছাড়া সুযোগ সন্ধানী রনির আসলে আওয়ামী লীগের কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। কারণ গোলাম মাওলা রনি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মোজেনার সময়ের একটি ঘটনায় আমেরিকার কালো তালিকাভুক্ত হয়ে আছেন, যে কারণে তিনি পশ্চিমা কোনো দেশের ভিসাও পান না। অতএব তার সামনে এখন আওয়ামী লীগ এবং ভারতের দালালি করা ছাড়া আর কোনো দরজা খোলা নেই। নাগরিকদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়ে যাচ্ছে ওই বাংলাদেশের বর্তমান রেজিমের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে। আগামী 3-4 মাস যদি এভাবে তারা চলতে পারে, তাহলে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতে যে ইতিবাচক একটি জনমত তৈরি হচ্ছে, সেই জনমতের যে ধাক্কাটা কিন্তু বাংলাদেশেও আসবে। এবং বাংলাদেশ এখন যারা অনেকে শেখ হাসিনার বিরুদ্ধে বিশুদ্ধার করছে, তারাও কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে শেখ হাসিনার জন্য হাহাকার তৈরি করবে। এখানে বসে লম্পজম্ব করতে পারবো, ভারতকে গালাগাল দিতে পারবো। কিন্তু সত্যিকার অর্থে ভারতের যে কোনো আগ্রাসন, সেটা অর্থনৈতিক আগ্রাসন, সামরিক আগ্রাসন, কূটনৈতিক আগ্রাসন, সেটি মোকাবেলা করার মতো অবস্থা আমাদের কিন্তু এখনো হয়নি। সব মিলিয়ে গোলাম ময়লা রনির আসলে নিজস্ব কোনো ব্যক্তিত্ব বা চরিত্র নেই। কোথাও মাওলানা, কোথাও আওয়ামী লীগ, কোথাও কৌতুক অভিনেতা, কোথাও সাংবাদিক। অনেক রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করা এই সরকারের বিরুদ্ধে বিশদগান না করে রনির আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তিনি কি আওয়ামী লীগ করবেন, নাকি বিএনপি নেতা, ইউটিউবার, নাকি কৌতুক অভিনেতা, মাওলানা নাকি ময়লা আবর্জনা? আমার নিজস্ব চ্যানেলে 1 কোটি লোক প্রতি মাসে বক্তব্য দেখে। এখন বিএনপির বলেন, আওয়ামী লীগের বলেন, ফাইন্ড মি ওয়ান সিঙ্গেল লিডার। বাংলাদেশের যে গোলাম ময়লা রনির মতো একটা কলাম লেখেন, তার মতো ইউটিউবে একটা বক্তব্য দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দ্রুত সিদ্ধান্ত নিতে না পারলে রাজনৈতিক দলগুলোকেই তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সুস্থ রাজনীতির স্বার্থে গোলাম ময়লা রনির মতো ময়লা যত দ্রুত পরিষ্কার করা যাবে, তত দ্রুতই দেশের রাজনীতি আবর্জনা মুক্ত হবে। আর সেই ময়লা আবর্জনা পরিষ্কার করতে যদি কারো বেলচা হাতে তুলে নিতে হয়, তাহলে সেটাও দ্রুতই নিতে হবে। রনির মতো এরকম চিড়িয়াখানার পশুকে খাঁচার বাইরে বেশি দিন রাখাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই মুহূর্তে যদি একদম দলের হাইকমান্ড চায়, তাহলে কিন্তু দল নানানভাবে বিপদে পড়বে। আপনি দেখেন যে সরকার প্রেক্ষাপটের এই পরিবর্তনে এসে তারেক রহমান যে সিদ্ধান্ত নিচ্ছেন, একদম দলের সাধারণ বিএনপি নেতাকর্মীরা সেটার সাথে অনেক ক্ষেত্রে সহমত পোষণ করছে না। তবে আজকের দিনে এসে মির্জা ফখরুল ইসলাম তিনি যেই বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে বিএনপির লাখ লাখ নেতাকর্মী তারা হতাশ হতে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক, এই দাবিটা মোটামুটি বিএনপির আমার মনে হয় যে ম্যাক্সিমাম যারা নেতারা আছেন না, কর্মী লেভেলে যারা আছেন, একদম হাই অথরিটিজ না, মিডিয়াম লেভেলে যারা নেতাকর্মী আছেন, তারা সকলেই চান যে আওয়ামী লীগকে একদম নিষিদ্ধ করে দেওয়া হোক বাংলাদেশের ইতিহাসে, আর যেন রাজনীতিতে মানে কামব্যাক করতে না পারে সেইটাকে ব্যবস্থা করা হোক। কিন্তু দল কি ভাবছে? দর্শক, আওয়ামী লীগের নিষিদ্ধ ইস্যুতে আপনারা জানেন যে হাইকোর্টে একটা রিট হয়েছিল। সেই রিটের ইস্যুতে সেটা আপনার যে সরকারি যে অ্যাটর্নি জেনারেল আছেন, তিনি বলছেন এটা আসলে সম্ভব না। আর পাশাপাশি একজন আইন উপদেষ্টা হিসাবে যিনি দায়িত্বশীল আছেন আমাদের আসিফ নজরুল সাহেব, তিনিও কিন্তু বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, সেটা তিনি সমর্থন করেন না। এবার বিএনপির বক্তব্য কি? তো এই মুহূর্তে বিএনপির যিনি প্রধান মুখপাত্র বাংলাদেশে বসে কার্যক্রম চালাচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে আজকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আসলে তার সিদ্ধান্ত কি বা দলের সিদ্ধান্ত কি। তো তিনি বলছেন যে কোনো দলের নিষিদ্ধের বিষয়টি আমরা সমর্থন করি না, মানে বিএনপি সমর্থন করে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরটিভিতে এই ফিচারটা এসেছে। তিনি বলছেন, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নই, আমার দলও বিএনপিও সেটা বিশ্বাস করে না। আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের শুরু করেছেন। আগে তো আওয়ামী লীগ একদলীয় শাসন শুরু করেছিল, আমাদের নেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র শুরু করেছেন। সুতরাং কোন দলের নিষিদ্ধের বিষয়টিকে আমরা সমর্থন করি না। আর বিএনপির পররাষ্ট্রনীতি কেমন হবে, যেহেতু বিএনপির 98% যারা তৃণমূলের নেতাকর্মী তারা ভারত ইস্যুতে মনে করে ভারতের বাদ দিয়ে বাংলাদেশ একদম স্বয়ংসম্পূর্ণ স্টাইলে চলতে পারবে, আমরা প্রয়োজনে পাকিস্তানে যাবো, প্রয়োজনে আফগানিস্তানে যাবো, বা প্রয়োজনে চীনের কাছে যাবো, ভারতের কোনোভাবে চাই না। কিন্তু বিএনপি কি ভাবছে? বিএনপির মহাসচিব বলছেন, আমি কখনোই কোনো কি বলা হচ্ছে না, সরি, তিনি বলছেন যে আমরা সকলের বন্ধুত্ব চাই, আমরা পার্টিকুলারই কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব চাই না, আমরা কোনো দেশ বাংলাদেশের পার্টিকুলারই কোনো দলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুক এটাও আমরা চাই না, সকলের সঙ্গে বন্ধুত্ব, অন্য দেশ এখানকার মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে পারস্পরিক স্বার্থ বিবেচনা করে, সার্বভৌমত্বকে সম্মান করে। মানে তিনি বুঝতে চেয়েছেন
ভারত যেমন শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্ক করেছে, অনেকে আবার ভাবতেছেন যে বিএনপি কি পাকিস্তানের সাথে সম্পর্কটা ভালোভাবে করবে কিনা, কারণ এটা বাংলাদেশের ঐতিহাসিক একটা ট্রেন্ড আছে যে বিএনপি আসলে পাকিস্তানপন্থী একটা অবস্থান তৈরি হয়, আওয়ামী লীগ আসলে ভারতপন্থী তৈরি হয়। তো এই মুহূর্তে সাধারণ নেতাকর্মীদের যে চাওয়াটা, আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেমনটা দেখি ভারত বিরোধিতা, তো সেই ক্ষেত্রে বিএনপির যারা হাই অথরিটিজ আছেন তারা জানেন যে ভারতকে বাদ দিয়া আসলে এখানে চলার সুযোগ নেই, কারণ আপনি চাইলেই প্রতিবেশী বদলাতে পারবেন না। তো বিএনপির হাই অথরিটিজের সিদ্ধান্ত আওয়ামী লীগ রাজনীতি করুক, বাংলাদেশে থাকুক, এটাই পাশাপাশি ভারতের সাথে সুসম্পর্ক থাকবে, পাকিস্তানের সাথে থাকবে, দুই দেশের সাথে বন্ধুত্ব, তবে অতিরিক্ত মাখামাখি না, দেশের স্বার্থ বিবেচনা করে। তো এখন মির্জা ফখরুল ইসলাম সাহেবের এই বক্তব্য স্পেসিফিক্যালি এটা বিএনপির বক্তব্য, কি ভাবছেন বিএনপির নেতাকর্মীরা এমন সিদ্ধান্তে? অভ্যন্তরীণ দুর্নীতি ও গুম তদন্তে আদালত গঠন করলো সেনাবাহিনী। নিঃসন্দেহে বলা যায় এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সেনাবাহিনী এই প্রথম যে অভিযোগগুলো রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে উত্থাপিত হচ্ছে, তার প্রেক্ষিতে তারা পদক্ষেপ নিয়েছে দুর্নীতি এবং গুম। এবং এটা সত্য যে নানা আলোচনা আছে যে বিশেষ করে গুমের ব্যাপারটা, যে আয়নাঘর সেনাবাহিনীর ভেতরে ডিজিএফআইয়ের তত্ত্বাবধানে এবং কোনো কোনো উচ্চাভিলাষী কর্মকর্তা তারা সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রেখে এই ধরনের আয়নাঘর তৈরি করেছে এবং সেখানে বছরের পর বছর তারা আটক থেকেছে। বিশেষ করে গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আজমি, তিনি বেরোবার পর যেই বক্তব্য দিয়েছেন বহু মানুষকে কাঁদিয়েছে। মীর কাসেম আলী, তিনিও তারও ফাঁসি হয়েছে, কিন্তু তারপরও তার পুত্রকেও একইভাবে আয়নাঘরে রাখা হয়েছে। কল্পনা চাকমা, তাকেও 5 বছর ধরে রাখা হয়েছে। এই মানুষগুলোর কি অপরাধ, কি অন্যায়, কেন তাদেরকে কারাগারের বদলে এই কঠিন শাস্তি দেওয়া হলো, বিষয়টা নিশ্চিত নয়। এবং কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে গঠন না করে এই ধরনের একটা সামন্ত যুগীয় কি বলবো, মানে আদিম একটা সাজার যে ব্যবস্থা, এটা মানে ইতিহাসে বিরল। এরকম কতটা জায়গায় কতটা দেশে হয়েছে সেটি অনুসন্ধান করার ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো এই ঘটনাগুলো যখন প্রকাশ হয়েছে তখন সেনাবাহিনীর অবস্থাটা কি দাঁড়ায়, যে সেনাবাহিনী আন্তর্জাতিক অঙ্গনে খুবই সুনামের অধিকারী। এবং বলা যায় যে আমাদের সেনাবাহিনী এটা শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এটা আন্তর্জাতিক একটি সেনাবাহিনী, জাতিসংঘের সেনাবাহিনী। এবং সম্মান মর্যাদার সঙ্গে প্রতিটা সেনাবাহিনীতে কর্মরত যারা অফিসার আছেন, সৈনিকরা আছেন, তারা বিভিন্ন সময় তারা বিদেশে গেছেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে, যেখানে বন্যা দুর্গত অথবা গৃহযুদ্ধ কবলিত বিভিন্ন দেশে শান্তি স্থাপন করেছে। এইরকম একটি আন্তর্জাতিক বাহিনীর গায়ে এইরকম যদি কালিমা লেপন করা হয় যে তাদের কেউ কেউ গুমের ঘটনার সঙ্গে যুক্ত, তাহলে তো আর দুর্ভাগ্যজনক। তো কেউ কেউ বলেছেন, জিয়াউল হাসান বলছেন যে তিনি নিজেই নাকি 7-8 দিন গুমের ছিলেন, আয়নাঘরে ছিলেন। তো আয়নাঘর মোটামুটি এখন প্রতিষ্ঠিত, এটি নিয়ে সন্দেহ নেই। এখন কে বা কারা জড়িত এটা অবশ্যই চিহ্নিত হওয়া উচিত। সেনাবাহিনীকে এই সুযোগে যে পরিবর্তন এনেছে ছাত্র জনতা, সেই পরিবর্তনে প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং দল তাদের একটা শুদ্ধ হবার একটা বিরাট সুযোগ। এই সুযোগ কে নেবে না নেবে বোঝা যাচ্ছে না, কিন্তু সেনাবাহিনী এই ক্ষেত্রে এগিয়ে এসছে, এটি গুরুত্বপূর্ণ। আরেকটি হচ্ছে দুর্নীতিরও অভিযোগ আছে। সেনাবাহিনীর কেনাকাটা একটা বিশাল, সেটা অস্ত্র থেকে শুরু করে তারপরে বাজেট, ডিজিএফআইতে মিডিয়া এবং রাজনৈতিক উইংয়ে মানে হিসাব বহির্ভূত যে কোটি কোটি টাকা সেখানে খরচ করা, সেটা জবাবদিহিতা এটা কখনোই ছিল না। সেই বিষয়টিও যদি এই তদন্তে নিশ্চয়ই আনা হবে, কারণ উচ্চ পর্যায়ের তদন্ত আদালত গঠন করেছে। তার মানে আদালত মানে এগুলি তারা তদন্ত করবে এবং তারা সেনাবাহিনী বিচারও করবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, এই বিষয়ে তদন্ত চলছে, তাতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অনেক বিষয়েই তদন্ত হচ্ছে বলেও তিনি জানান। সেনাপ্রধান বলেন, প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। তদন্ত কমিটি একটু ধীরগতিতে চলছে, এখানে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে। এটা ভালো। আন্তর্জাতিক পর্যায়েও এখন গুম বিষয়ক সনদে বাংলাদেশ স্বাক্ষর করেছে, এটা একটা সাহসী পদক্ষেপ। সাধারণত এরকম স্বাক্ষরের এই ঝুঁকিটা যারা গণতন্ত্রের দাবিদার বলে মানে খুব বড়াই করে, সেই হাসিনা সরকারও কিন্তু গুম বিষয়ক সনদে স্বাক্ষর করেনি। এখন এই অন্তর্বর্তী সরকার যারা নির্বাচিত না, তারা পর্যন্ত ঠিকই কিন্তু এই সনদে স্বাক্ষর করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তারা প্রশংসিত হয়েছে। তো এখন দেখা যাক যে, এবং জাতিসংঘ অনুপ্রাণিত হয়েছে, তারা তথ্যানুসন্ধান দল পাঠাবে, তদন্ত দল পাঠাবে এবং যে সমস্ত গুমের ঘটনা মির্জা ফখরুল দাবি করেছেন যে জাতিসংঘের কমিটি দিয়ে গুম খুনের ঘটনা তদন্ত করা হবে। অর্থাৎ এই গুম খুনের বিষয়গুলো যদি আন্তর্জাতিক অঙ্গনে বিচার হয়, তাহলে আন্তর্জাতিকভাবে এরা চিহ্নিত হবে যে এরা কত বড় অপরাধী। তখন সারা বিশ্ব জানতে পারবে যে কারা কারা এই ধরনের গুম খুনের সঙ্গে জড়িত, কাদের নির্দেশে এগুলি সংঘটিত হয়েছে। এবং বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশ না, এই অভিযুক্তদের ব্যাপারে বিশ্বব্যাপী একটি পদক্ষেপ, তাদেরকে বয়কট করা, তাদেরকে সাজা দেয়া,
যেখানেই তারা পালিয়ে থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এই পদক্ষেপটি কিন্তু নিতে সহজ হবে। দর্শক মণ্ডলী, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের নিউজটি দেখেছেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।